আজ আমি ক্লাস 12-এ ইকোনমিক্স পড়াবো। আজকের টপিক ভারতীয় অর্থনীতিতে দারিদ্র, বৈষম্য এবং বেকারত্ব। প্রভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়ান ইকোনমি। তাহলে শুরু করা যাক। ভারতের মতো অনুন্নত দেশের জনসাধারণের তিনটি প্রধান সমস্যা কি? আয় ও সম্পদ বণ্টনে বৈষম্য, দারিদ্র ও বেকারি বা বেকারত্ব। এই চ্যাপ্টারে আমি এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। ভারতীয় অর্থনীতিতে একটি প্রধান সমস্যা হলো বৈষম্য, অর্থাৎ আয় ও সম্পদ বণ্টনে বৈষম্য। পঞ্চবার্ষিকী পরিকল্পনার শুরু থেকেই পরিকল্পনার উদ্দেশ্য হিসেবে আয় ও সম্পদের বণ্টনের সমতার নীতি ঘোষণা করা হলেও বাস্তবে কিন্তু কার্যকর হয়নি। ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে দেখা গেছে যে পরিকল্পনাকালে ভারতের আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে এবং সেই কারণে মাথাপিছু আয় কিছুটা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও জনসাধারণের জীবনযাত্রার মান সেই অনুপাতে বৃদ্ধি পায়নি। ভারতের আয় বণ্টনের বৈষম্য অনুসন্ধান করার জন্য অধ্যাপক মহালনোবিশের নেতৃত্বে একটি কমিটি 1960 সালে গঠিত হয়েছিল। এই কমিটি রিজার্ভ ব্যাংকের হিসেব করা তথ্য থেকে দেখায় যে গ্রামাঞ্চলে উচ্চ আয় বিশিষ্ট 5% লোক মোট আয়ের 17% ভোগ করত। অন্যদিকে নিম্ন আয় বিশিষ্ট নিচের দিকের 20% লোক মোট আয়ের 9% ভোগ করত। শহরাঞ্চলে উচ্চ আয় বিশিষ্ট 5%-এর হাতে ছিল মোট জাতীয় আয়ের 26%, আর নিম্ন আয় বিশিষ্ট 20%-এর হাতে ছিল মোট জাতীয় আয়ের 7%। মহালনোবিশ কমিটি অনুযায়ী গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে আয় বৈষম্য আরও বেশি। বিভিন্ন কারণে এই ভারতে আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে। আমরা দেখলাম এই আয় বৈষম্য বৃদ্ধির পিছনে কারণগুলো কি কি সেগুলো দেখি। প্রথম কারণ হচ্ছে কি উত্তরাধিকার আইন। ভারতে উত্তরাধিকার আইন আয় বণ্টনে বৈষম্যের জন্য অনেকাংশে দায়ী। জন্মসূত্রে যে ব্যক্তি সম্পত্তির অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছে তার সঙ্গে সমাজের অন্যান্য ব্যক্তিদের অর্থনৈতিক বৈষম্য স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হচ্ছে। দ্বিতীয় কারণ কি সরকারি আইন। ভারতে আয় বণ্টনে বৈষম্যের জন্য সরকারি আইনও বহুল অংশে দায়ী। অনেক সময় সরকারি নীতি যেমন শিল্পনীতি, লাইসেন্স নীতি, বহুজাতিক সংস্থার সাথে সহযোগিতার চুক্তি স্থাপনে অনুমতি প্রদান, ঋণ প্রদানের বিশেষ সাহায্য ইত্যাদি বৃহৎ শিল্পপতিদের অনুকূলে গ্রহণ করা হয়। ফলে স্বাভাবিকভাবেই আয় বণ্টনে বৈষম্য বাড়ে। তৃতীয় কারণ হচ্ছে কি বেকার সমস্যা। ভারতে বেকার সমস্যাই আয় বৈষম্যের একটি প্রধান কারণ। ভারতে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে কর্মসংস্থানের পরিমাণ বাড়েনি। তার ফলে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে যে আয় সৃষ্টি হয়েছে সেই আয় অনেক লোকের মধ্যে বণ্টিত হয়নি, সেই জন্য আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে। 4 নম্বর কারণ কি কর ফাঁকি। ভারতবর্ষে আয়করের হার খুব বেশি, তার ফলে কর ফাঁকি দেওয়ার প্রবণতাও খুব বেশি। উচ্চ আয় বিশিষ্ট লোকেরা কর ফাঁকির মাধ্যমে অতিরিক্ত অর্থ সঞ্চয় করে, এর ফলেও আয় বৈষম্য বৃদ্ধি পায়। পঞ্চম কারণ কি মুদ্রাস্ফীতি। ভারতে আয় বৈষম্য বৃদ্ধির অপর একটি কারণ হলো কি দ্রব্যমূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সংগঠিত ক্ষেত্রে বেতন বৃদ্ধি পায়, যেমন সরকারি কর্মচারী, ব্যাংক কর্মচারী ইত্যাদি সংগঠিত ক্ষেত্রে নিযুক্ত শ্রমিকদের বেতন কি হয় মূল্যবৃদ্ধির সাথে সাথে বাড়ে, কারণ মূল্যবৃদ্ধির সাথে সাথে তারা অতিরিক্ত মহার্ঘ ভাতা আদায় করে। কিন্তু জনসংখ্যার ব্যাপক অংশ যারা সংগঠিত ক্ষেত্রের বাইরে থাকে বা রয়েছে, তারা মূল্যস্তর বৃদ্ধি পেলেও তাদের মজুরি বাড়ে না, ফলে আয় বৈষম্য বৃদ্ধি পায়। 6 নম্বর কারণ কি পারিবারিক ও রাজনৈতিক প্রভাব। পারিবারিক ও রাজনৈতিক প্রভাব
অনেক সময় আয় বন্টনে বৈষম্যের একটি কারণ হয়ে দাঁড়ায়। সমান দক্ষতা সম্পন্ন হওয়া সত্ত্বেও একজনের পারিবারিক প্রভাব প্রতিপত্তি অপর ব্যক্তির থেকে বেশি থাকার জন্য বাস্তব জীবনে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অন্যান্য সুবিধা ভোগ করে থাকে। সেই জন্য বর্তমানে আয় বন্টনের বৈষম্যের জন্য এই পারিবারিক প্রভাবকেও দায়ী করা হয়। 7 নম্বর পয়েন্ট কি, যে আঞ্চলিক উন্নয়নে বৈষম্য। বিভিন্ন রাজ্যের মধ্যে, এমনকি একই রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে উন্নয়নের হারে বৈষম্যের ফলে আয় বন্টনে বৈষম্য সৃষ্টি হয়েছে। যেমন নূতন শিল্পগুলি স্বাভাবিক নিয়মে উন্নত অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে, ফলে বিভিন্ন অঞ্চলের মধ্যে বৈষম্যের সৃষ্টি হয়েছে। পরের পয়েন্ট কি, উন্নয়ন কৌশল। ভারতে কৃষি ও শিল্প উন্নয়নের কৌশল আয় বন্টনে বৈষম্য বৃদ্ধির জন্য অনেকাংশে দায়ী। কীভাবে? যেমন ভারতে প্রবর্তিত নয়া কৃষি কৌশল মূলধন নিবিড়, ক্যাপিটাল ইন্টেন্সিভ হওয়ার জন্য গ্রামের মুষ্টিমেয় ধনী কৃষকরাই এই সুবিধা ভোগ করেছে। অপরদিকে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের আর্থিক অবস্থা এই কৃষি কৌশল প্রবর্তনের ফলে আরও খারাপ হয়েছে। আবার শিল্পে মূলধন নিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করার ফলে শহরাঞ্চলেও আয় বন্টনে বৈষম্য বেড়ে চলছে। তার পরের পয়েন্ট কি, ব্যবসায়ী ও শিল্পপতিদের অসৎ আচরণ। ব্যবসায়ী ও শিল্পপতিদের অসৎ আচরণ, সরকারি প্রশাসনিক কাঠামোর দুর্বলতা, আয় বৈষম্য কমানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে রাজনৈতিক নেতাদের অনীহা, সরকারি উদ্যোগের অদক্ষ ও দুর্বল পরিচালনা, এই সমস্ত বিষয়ও কী হয়, আয় বৈষম্য বৃদ্ধির জন্য দায়ী। তাহলে আমরা এতক্ষণের আলোচনা থেকে কি জানলাম, যে বিভিন্ন কারণে ভারতে আয় বন্টনে বৈষম্য সৃষ্টি হয়েছে এবং আয় বন্টনে বৈষম্য দারিদ্র্যের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। এই আয় বৈষম্য কমানোর জন্য সরকার কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। কি কি? যেমন 1 নম্বর কি, কোম্পানির লভ্যাংশে শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার স্বীকার করে বোনাস আইন প্রণীত হয়েছে। 2 নম্বর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে অনুন্নত এবং দরিদ্র পরিবারের লোকেদের কাজে নিয়োগের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা হয়েছে। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের অবস্থার উন্নতি করার জন্য কৃষি শ্রমিকদের ন্যূনতম বেতন আইন প্রণীত হয়েছে। গ্রামাঞ্চলে আয় বৈষম্য কমানোর জন্য জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এবং উদ্বৃত্ত জমি ভূমিহীনদের মধ্যে বন্টনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শহরাঞ্চলেও সম্পত্তির উপর সর্বোচ্চ সীমা বা সিলিং ধার্য করা হয়েছে। বেকার সমস্যার সমাধান করার জন্য গ্রামাঞ্চলে ও শহরাঞ্চলে স্বনিযুক্তি প্রকল্পে ঋণদানের ব্যবস্থা করা হয়েছে। গ্রামের বৃদ্ধ, দিনমজুর ও অসহায় বিধবাদের পেনশন প্রদান ব্যবস্থা এবং কর্মহীনদের জন্য বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনুন্নত অঞ্চলগুলিতে শিল্প প্রসারের জন্য সরকার নানা ধরনের উৎসাহ দিয়েছে। কিন্তু এই সমস্ত ব্যবস্থা সত্ত্বেও অর্থনৈতিক বৈষম্য হ্রাস পায়নি। গ্রামীণ দারিদ্র্যের উপর এই সমস্ত ব্যবস্থার কোনো বিশেষ প্রভাব পড়েনি। সেজন্য ভারতের অর্থনীতিতে আয় বৈষম্য এখনও যথেষ্ট রয়েছে। এবার কি কি ব্যবস্থা গ্রহণ করলে এই আয় বৈষম্য হ্রাস করা যায়? প্রথমত, আয় বৈষম্য কমানোর জন্য অধিক কর্মসংস্থান সৃষ্টি করা দরকার। দ্বিতীয়ত, কর ব্যবস্থার সংস্কার করার প্রয়োজন, যাতে আয়ের পুনর্বন্টন হয়। তৃতীয়ত, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি আইন কঠোরভাবে রূপায়ণ করা প্রয়োজন। চতুর্থত, মুদ্রাস্ফীতি প্রতিরোধ করা দরকার এবং সর্বশেষে ভূমি সংস্কার আইন কঠোরভাবে রূপান্তরিত করে উদ্বৃত্ত জমি বন্টন করা দরকার। এবার পড়াবো দারিদ্র্য বা পভার্টি। দারিদ্র্যের সমস্যা সমস্ত অনুন্নত দেশের একটি প্রধান সমস্যা এবং দারিদ্র্যের কবল থেকে জনগণকে মুক্ত করা, তাদের জীবনযাত্রার মানের উন্নতি ঘটানো, এটাই অর্থনৈতিক পরিকল্পনার
উদ্দেশ্য ভারতের মতো অনুন্নত দেশের ক্ষেত্রে দেখা যায় কি যে বেশ কয়েকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা সত্ত্বেও ভারতের দারিদ্র্যের সমস্যাটি এখনও দূরীভূত হয়নি। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে পাল্লা দিয়ে দরিদ্র জনসাধারণের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এই সমস্যাটি আলোচনা করার জন্য আমাদের প্রথমে দারিদ্র্যের সংজ্ঞা জানা প্রয়োজন, অর্থাৎ কোন লোকটিকে আমরা দরিদ্র বলবো। দারিদ্র্য সম্পর্কে দু ধরনের চিন্তা আমরা দেখতে পাই। একটি হলো কি নিম্নতম মান, আর অপরটি হলো আকাঙ্ক্ষিত মান। মোটামুটি নিম্নতম মানের ধারণাই আমরা ব্যবহার করি, তার কারণ নিম্নতম মানে পৌঁছানোটাই প্রথম এবং প্রধান সমস্যা। নিম্নতম মানে পৌঁছানোর পর তবেই আমরা আকাঙ্ক্ষিত মানের দিকে এগোতে পারি। নানা হিসেবের সাহায্যে নিম্নতম মান পরিমাপ করার চেষ্টা হয়েছে। এই হিসেবগুলির মূল কথা কি যে বেঁচে থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কিছু পরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করতে হবে। যে সমস্ত দ্রব্য সামগ্রী ভোগ করে কোনো একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক 2250 ক্যালোরি পেতে পারে, সেই পরিমাণ দ্রব্য সামগ্রীকেই নিম্নতম মান হিসেবে ধরা হয়েছে। বাজার থেকে এই সমস্ত দ্রব্য সামগ্রী কিনতে যা খরচ লাগে টাকার অঙ্কে, সেটাই হলো নিম্নতম ভোগ ব্যয়। টাকার অঙ্কে এটাই হলো দারিদ্র্য সীমার সংজ্ঞা। আবার যে সমস্ত ব্যক্তি এই পরিমাণ ভোগ ব্যয় করতে পারে না তাদের আমরা বলি দরিদ্র। অন্যদিকে যারা এই পরিমাণ ভোগ ব্যয় করতে পারে তাদের আমরা দরিদ্র সীমার ঊর্ধ্বে বলে ধরে রাখি। ভারতের পরিকল্পনা কমিশনের মতে 1960-61 সালের মূল্যস্তর অনুযায়ী যেসব ব্যক্তির মাসিক ভোগ ব্যয় 20 টাকার কম তারাই দারিদ্র সীমার নিচে, আর যেসব ব্যক্তির মাসিক ভোগ ব্যয় 20 টাকা অথবা তারও বেশি তারাই দরিদ্র সীমার ওপরে। এই হিসেবটি নিম্নতম মান অর্থাৎ 2250 ক্যালোরি সংগ্রহ করার জন্য যে ভোগ্যদ্রব্য ভোগ করতে হবে সেই হিসেব ধরেই করা হয়েছে। ক্যালোরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপকে জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয়। দারিদ্র সীমা পরিমাপ করার বিভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতিগুলো কি কি? প্রথম হলো 1 নম্বর হলো মাথা গণনার পদ্ধতি বা হেড কাউন্ট রেটিং মেথড। 2 নম্বর মাথা পিছু ভোগের পরিমাণ ভিত্তিক পদ্ধতি বা পার ক্যাপিটা কনজাম্পশন মেথড। 3 নম্বর আয় বৈষম্য ভিত্তিক পদ্ধতি বা ইনইকুয়ালিটি ইন ইনকাম ডিস্ট্রিবিউশন বেসড প্রসেস। প্রথমে দেখি মাথা গুনতি গণনা পদ্ধতিটি কি বা মাথা গুনতি পদ্ধতিটি কি। দেশের মোট জনসংখ্যার মধ্যে দরিদ্র জনসাধারণের অনুপাত কি সেটি এই পদ্ধতিতে হিসেব করা হয়। এই পদ্ধতি প্রয়োগ করার জন্য প্রথমে দরিদ্র রেখা বা দরিদ্র সীমা নির্ধারণ করতে হয় এবং সেই সীমার নিচে কতজন আছে তার সংখ্যা নির্ধারণ করতে হয়। এই পদ্ধতিতে দরিদ্র পরিমাপ করার প্রধান ত্রুটি হলো দুটি। কি কি? যে দরিদ্র সীমার নিচে যে সমস্ত জনসাধারণ আছে তাদের আয় দরিদ্র সীমার কতটা নিচে তা পরিমাপ করা হয় না। দ্বিতীয়ত কি? দরিদ্রের মধ্যে আয়ের বন্টন সম্পর্কে কোনো তথ্য এই পদ্ধতিতে বিশ্লেষণ করা হয় না। এই সমস্ত ত্রুটির জন্য মাথা গণনার পদ্ধতি দেশের দরিদ্র পরিমাপ করার সঠিক পদ্ধতি নয় বলেই অনেক অর্থনীতিবিদ মনে করেন। দ্বিতীয় পদ্ধতিটি কি? মাথাপিছু ভোগের পরিমাণ ভিত্তিক পদ্ধতি। এই পদ্ধতিতে মাথাপিছু ভোগের পরিমাণের ভিত্তিতে দরিদ্র সীমা বা দারিদ্র সীমা নির্ধারণ করে দারিদ্র সম্পর্কে ধারণা করা হয়। এই পদ্ধতিতে কোনো ব্যক্তির স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য সর্বনিম্ন কত ক্যালোরি প্রোটিন ও ভিটামিনের প্রয়োজন হয় তার ভিত্তিতে হিসেব করা হয়, অথবা কোনো ব্যক্তির জীবনযাত্রার মান, স্বাস্থ্য, শিক্ষা এবং ভোগের পরিমাণের ভিত্তিতে ওই ব্যক্তির আর্থিক অবস্থা কী পরিমাণ খারাপ তার ভিত্তিতে হিসেব করা হয়। এই পদ্ধতিতে দারিদ্র পরিমাপের প্রধান ত্রুটিগুলো কি কি? 1 নম্বর, দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার
প্রভাবে জনসাধারণের শারীরিক কাঠামো এবং ক্যালোরির প্রয়োজন সমান হয় না। এই বিষয়টি এই পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়নি। দ্বিতীয়ত, স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য একজন ব্যক্তি কী পরিমাণ ক্যালোরি পেতে পারে সেটি অনেকাংশেই নির্ভর করে খাদ্য সামগ্রী সম্পর্কে ওই ব্যক্তির পছন্দ অপছন্দের উপর। তৃতীয় ত্রুটি কি, যে শুধু মানুষের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য ও জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজন শুধুমাত্র খাদ্য সামগ্রীই নয়, খাদ্য সামগ্রীর বাইরেও বহু বিষয় আছে। তাছাড়া বিভিন্ন পরিস্থিতিতে ন্যূনতম প্রয়োজনের মাত্রাও বিভিন্ন হয়ে থাকে। এই জন্য এই পদ্ধতির মাধ্যমে দারিদ্র্যের সঠিক পরিমাপ করা যায় না। তৃতীয় পদ্ধতিটি কি, আয় বৈষম্য ভিত্তিক পদ্ধতি। দরিদ্র সম্পর্কে ধারণার জন্য আয়ের বৈষম্যকে ব্যবহার করা হয়েছে। যে ব্যক্তির আয় খুব কম এবং ওই আয়ে নিজের ন্যূনতম প্রয়োজন মেটাতে পারে না, সেই দরিদ্র। এই পদ্ধতি তাহলে কি বললাম, যে এই পদ্ধতিতে দরিদ্র সম্পর্কে ধারণার জন্য আয়কে ব্যবহার করা হয়েছে। যে ব্যক্তির আয় খুব কম এবং ওই আয়ে নিজের ন্যূনতম প্রয়োজন মেটাতে পারে না, সেই দরিদ্র। এই পদ্ধতির অসুবিধা হলো কি, ন্যূনতম প্রয়োজন বলতে কি বোঝায় সেটি বিতর্কের বিষয়। বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন মনে করেন যে আপেক্ষিক বঞ্চনা দরিদ্র সম্পর্কিত ধারণা ব্যাখ্যার একটি সাহায্যকারী উপাদান হতে পারে। যেমন একজন ব্যক্তি অর্থনীতিতে কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু একই পরিবেশে অপর এক ব্যক্তি সেটি পাচ্ছে না, ফলে দ্বিতীয় ব্যক্তির অর্থনৈতিক অবস্থা প্রথম ব্যক্তির তুলনায় খারাপ। যে সমস্ত ব্যক্তির আয় বলে কিছু নেই বা যাদের আয় খুবই কম, তাদের দরিদ্র বলে চিহ্নিত করার ক্ষেত্রে আপেক্ষিক বঞ্চনার মাপকাঠিটি ব্যবহার করা হয় বা ব্যবহার করতে পারি। জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী থেকে যদি কোনো ব্যক্তি পুরোপুরি বা আপেক্ষিকভাবে বঞ্চিত হয় এবং প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে যদি আর্থিকভাবে সক্ষম না হয়, তবেই সেই ব্যক্তি অতি অবশ্যই দরিদ্র। এবার আমরা দেখি দারিদ্র্য রেখা বা দারিদ্র্য সীমা কাকে বলে, বা ডেফিনেশন অফ পভার্টি লাইন। দারিদ্র্য রেখা বলতে এমন একটি মাথাপিছু মাসিক ভোগ ব্যয়ের পরিমাণ বোঝায় যার সাহায্যে কোনো ব্যক্তি দৈনিক অন্তত 2250 ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করতে সক্ষম হয়। এবার আমরা পড়ব যে ভারতে দারিদ্র্যের কারণগুলো কি কি। কজেস অফ পভার্টি ইন ইন্ডিয়া। ভারতে দারিদ্র্যের ব্যাপ্তি ও গভীরতা ভয়াবহ। এখনও ভারতীয় জনসংখ্যার প্রায় 1/4 দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ভারতের এই ভয়াবহ দারিদ্র্যের একাধিক কারণ আছে। সেই কারণগুলো কি? প্রথম কারণ হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র বা ভিসিয়াস সার্কেল অফ পভার্টি। ভারতের দারিদ্র্যের প্রধান কারণ হলো অর্থনৈতিক অনগ্রসরতা। অর্থনৈতিক অনগ্রসরতার আবার প্রধান কারণ হলো কি? দারিদ্র্যের দুষ্টচক্র। ভারতের স্বল্প জাতীয় আয়, স্বল্প সঞ্চয়, স্বল্প মূলধন গঠন, স্বল্প মাথাপিছু উৎপাদন ইত্যাদি কারণে দারিদ্র্য চক্রাকারে আবর্তন করছে এবং ভারতীয় অর্থনীতিতে স্থায়ীভাবে দারিদ্র্যের মধ্যে কী করছে? ভারতীয় অর্থনীতিকে স্থায়ীভাবে দারিদ্র্যের মধ্যে আবদ্ধ রাখছে। দ্বিতীয় কারণ কি? পরিকল্পনা ত্রুটি। পরিকল্পনা রূপায়ণের ব্যাপারে নানা ত্রুটি বিচ্যুতি দেশে বর্তমান দারিদ্র্যের অন্যতম কারণ। অনেক অর্থনীতিবিদদের মতে বাস্তবের সাথে সম্পর্কহীন উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ পরিকল্পনাগুলি দেশের দারিদ্র্য দূরীকরণের ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারেনি। যেমন প্রথম 4টি পরিকল্পনায় কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। সামাজিক ন্যায় বিচার, যেমন দারিদ্র্য দূরীকরণ, ধনী দারিদ্র্যের মধ্যে আয় বৈষম্য হ্রাস ইত্যাদি উপেক্ষা করেছে, ফলে দারিদ্র্যের সমস্যা আরও জটিল হয়ে উঠেছে। তৃতীয় কারণ কি? জনসংখ্যা বৃদ্ধি।
ভারতে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি ভারতের দারিদ্র্যের অন্যতম কারণ বলে অনেক অর্থনীতিবিদ মনে করেন। দেশে যেটুকু উৎপাদন বা আয় বাড়ছে তা জনসংখ্যা বাড়ার জন্য নিঃশেষ হয়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো উদ্বৃত্ত থাকছে না, ফলে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের প্রসার না ঘটার জন্য দারিদ্র্য সমস্যা প্রকট হচ্ছে। চতুর্থ কারণ কি? বেকারত্ব ও অর্ধ বেকারত্ব। ভারতে দারিদ্র্যের একটি অন্যতম কারণ হলো এই বেকারত্ব ও অর্ধ বেকারত্ব। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম দিকে কর্মসংস্থান বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়নি, কারণ আশা করা হয়েছিল যে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থান বাড়বে, কিন্তু বাস্তবে তা হয়নি। ফলে একদিকে কর্মসংস্থান বৃদ্ধি না পাওয়ার জন্য এবং অপরদিকে জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রতিটি পরিকল্পনার শেষে কি হয়েছে? বেকারত্ব ও অর্ধ বেকারত্বের পরিমাণ বেড়েছে এবং দারিদ্র্যের সমস্যাকে আরও ভয়াবহ করে তুলেছে। পঞ্চম কারণ কি? যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি। দেশে মুদ্রাস্ফীতির তীব্রতা বেড়েছে, ফলে নিম্ন আয়ের ব্যক্তিদের আর্থিক অবস্থা দিনে দিনে আরও খারাপ হয়েছে এবং তারা জীবনের ন্যূনতম প্রয়োজন মেটাতে না পেরে দারিদ্র সীমার নিচে বসবাস করতে বাধ্য হয়েছে। স্বাভাবিকভাবেই দেশের দারিদ্র সমস্যা দিনে দিনে বেড়েছে। 6 নম্বর কারণ কি? যে কৃষি উন্নয়নে ঘাটতি। ভারতের বেশিরভাগ জনসাধারণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল, কিন্তু দুঃখের বিষয় এই যে পরিকল্পনাকালে বিক্ষিপ্তভাবে কিছু কিছু ক্ষেত্রে কৃষি উন্নয়ন ঘটলেও কৃষির সামগ্রিক উন্নতি বিশেষ কিছু হয়নি। ফলে কৃষির সাথে জড়িত ভারতের বিশাল জনসংখ্যার অদৃষ্টেও বিশেষ কোনো পরিবর্তন আসেনি। ফলে ভারতের দারিদ্র্য সমস্যাটি বৃদ্ধি পেয়েছে। সপ্তম কারণ কি? আয় ও সম্পদের অসম বন্টন। আয়ের অসম বন্টনের কারণে দারিদ্র্যের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সম্পদের অসম বন্টন থেকে সৃষ্টি হয়েছে আয়ের অসম বন্টন। গ্রামাঞ্চলে ধনী চাষিরা এবং শহরাঞ্চলে শিল্পপতি ও মূলধনের মালিকরা অর্থনৈতিক উন্নয়নের সুফল ভোগ করেছে। দরিদ্র জনসাধারণের কাছে উন্নয়নের সুফল পৌঁছায়নি, ফলে দরিদ্র জনসাধারণের আর্থিক অবস্থারও উন্নয়ন ঘটেনি। পরের পয়েন্ট কি? দারিদ্র বিরোধী কর্মসূচি অপর্যাপ্ত। ভারতে দারিদ্র বিরোধী কর্মসূচিগুলো কি? ত্রুটিপূর্ণ। ভারতের দারিদ্র বিরোধী কর্মসূচি অধিকাংশই হয় দেরিতে গ্রহণ করা হয়েছে অথবা এগুলি যথাযথ রূপায়িত হয়নি। ফলে যাদের জন্য এই সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছিল তাদের বিশেষ উপকার হয়নি। পরের পয়েন্ট হচ্ছে সামাজিক কারণ। ভারতে বেশিরভাগ জনসাধারণই কি? উদ্যোগবিহীন ও নিস্পৃহ। তাছাড়া দৈব ও ভাগ্যের উপর অধিক মাত্রায় বা অতিমাত্রায় নির্ভরশীলতা, জাতিভেদ প্রথা, যৌথ পরিবার ব্যবস্থা, উত্তরাধিকারী আইন ভারতের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে চলেছে। তাই ভারতের সামাজিক প্রথা, রীতিনীতি ও দৃষ্টিভঙ্গিও ভারতের বর্তমান দারিদ্র্যের জন্য অনেকাংশে দায়ী। তাহলে আমরা এতক্ষণ কি বললাম? যে ভারতের দারিদ্র্য নানা কারণে বৃদ্ধি পেয়েছে। কিছু সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দারিদ্র্যের সমস্যার সমাধান করা সরকারের অবশ্যই কর্তব্য এবং এর জন্য প্রয়োজন হলো দীর্ঘমেয়াদী নিরবিচ্ছিন্ন প্রয়াস। এই দারিদ্র্য দূরীকরণের জন্য সরকার কি কি প্রচেষ্টা করেছে সেটা এবার আমরা পড়ব। স্বাধীনতার পর 1951 সালে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হল দারিদ্র্য দূরীকরণ সহ জনসাধারণের জীবনযাত্রার মানের উন্নয়ন। পরিকল্পনার প্রথম যুগে পরিকল্পনা কমিশন ও সরকার অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের নীতি গ্রহণ করে। এই নীতি অনুসারে সরকার ভূমি সংস্কার, ঋণ সংস্কার, গণবন্টন ব্যবস্থা ইত্যাদি ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের চেষ্টা করে। কিন্তু বাস্তবে দেখা যায় প্রতিটি পরিকল্পনার শেষে
দরিদ্র ব্যক্তির সংখ্যা ক্রমাগতভাবে বাড়তে থাকে। সেই জন্য পঞ্চম পরিকল্পনা থেকে এই নীতি পরিবর্তন করে দারিদ্র্য দূরীকরণের জন্য বিশেষ কতগুলি ব্যবস্থা গ্রহণ করে। এই সময় থেকেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, যেমন দারিদ্র্য দূরীকরণের প্রত্যক্ষ কর্মসূচি শুরু করে। পঞ্চম পরিকল্পনাতেই সুস্পষ্টভাবে ঘোষণা করা হয় যে গরিবি হাটাও। এই পরিকল্পনায় দরিদ্র জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ন্যূনতম প্রয়োজন প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো কি? যেমন সুসংহত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি বা IRDP, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি, গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচি, শহরের শিক্ষিত যুবকদের জন্য স্বনিয়োজিত কর্মসংস্থান প্রকল্প, শহরের দরিদ্র জনসাধারণের জন্য স্বনিয়োজিত কর্মসংস্থান কর্মসূচি, জওহর রোজগার যোজনা, নেহেরু রোজগার যোজনা, প্রধানমন্ত্রী রোজগার যোজনা, কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি, স্বর্ণজয়ন্তী শহরী রোজগার যোজনা, স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা, ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা, অন্তোদয় অন্ন যোজনা, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা, জাতীয় কাজে বিনিময় খাদ্য প্রকল্প, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প। এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, আয় ও সম্পদ বণ্টনের বৈষম্য, উন্নয়নের হার লক্ষ্যমাত্রার তুলনায় কম হওয়ার জন্য দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি সফল হয়নি। প্রকৃতপক্ষে ভারতে দারিদ্র্য দূরীকরণের কর্মসূচিগুলি বেশিরভাগই গ্রামাঞ্চলে দারিদ্র্য দূরীকরণের জন্য গৃহীত এবং বেশ কিছু শহরাঞ্চলে দারিদ্র্য দূরীকরণের জন্য গৃহীত। আবার কতগুলি কর্মসূচি দেশের দরিদ্র জনসাধারণের জন্য গৃহীত, যা গ্রামাঞ্চল ও শহরাঞ্চল সকল অঞ্চলে প্রযোজ্য। দারিদ্র্য দূরীকরণের জন্য গৃহীত সরকারি ব্যবস্থার অসফলতার দিকগুলো কি কি সেটা দেখি। যে প্রথম হলো কি, বরাদ্দ অর্থের অপচয়। প্রতিটি কর্মসূচি রূপায়ণে বরাদ্দের পরিমাণ কম নয়, কিন্তু বরাদ্দ অনুপাতে সুফল পাওয়ার পরিমাণ খুবই কম। দারিদ্র্য দূরীকরণের কর্মসূচি রূপায়ণে বরাদ্দের বেশিরভাগ অংশই ব্যয় হচ্ছে প্রশাসনিক খাতে, ফলে দারিদ্র জনসাধারণের কাছে গিয়ে পৌঁছায় খুবই সামান্য পরিমাণে বরাদ্দ। দ্বিতীয়ত কি, কর্মসূচিগুলি বিশেষ উদ্দেশ্যে রচিত। ভারতে দারিদ্র্য দূরীকরণের কর্মসূচিগুলির বেশিরভাগই গ্রহণ করা হয়েছে বিশেষ উদ্দেশ্য পূরণ করার জন্য, ফলে বিভিন্ন কর্মসূচির মধ্যে পারস্পরিক যোগাযোগ নেই বললেই চলে। কিন্তু দারিদ্র্য দূরীকরণের জন্য প্রয়োজন হলো সমস্ত কর্মসূচির যৌথ প্রচেষ্টার মাধ্যমে দারিদ্র্যের মূলে আঘাত দেওয়া। তাই দেখা যায় যে পারস্পরিক সংযুক্তির অভাবে প্রতিটি প্রকল্প রূপায়ণে বাধা সৃষ্টি হয়েছে। তৃতীয় পয়েন্ট কি, যে দরিদ্র ব্যক্তিদের চাহিদার দিকটি উপেক্ষিত হয়েছে। ভারতের দরিদ্র দূরীকরণের কর্মসূচি অনুযায়ী যে সমস্ত দ্রব্য ও সেবার যোগান দেওয়া হয়, সেই সমস্ত দ্রব্য ও সেবার চাহিদার দিক সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়। যেমন ইন্দিরা আবাস যোজনায় গ্রামাঞ্চলে দরিদ্র জনসাধারণের গৃহ সমস্যার সমাধানের জন্য বিনা ব্যয়ে দরিদ্র মানুষদের গৃহ প্রদানের জন্য যে সমস্ত গৃহ নির্মাণ করা হয়েছে তার বেশিরভাগই দরিদ্র ব্যক্তিদের পছন্দ ও সুবিধা মতো না হওয়ায় সেগুলো সম্পূর্ণ ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তাছাড়া কর্মসূচিতে যে সমস্ত দ্রব্য সরবরাহ করা হয়, যেমন চাল বা গম, সেগুলো নির্দিষ্ট মানের জন্য দরিদ্র ব্যক্তিরা ওই সমস্ত দ্রব্য অনেক সময় গ্রহণ করতে পারে না। চতুর্থ পয়েন্ট কি, প্রকল্পের প্রতিদানের বিষয়টি উপেক্ষিত হয়েছে। ভারতে দারিদ্র্য দূরীকরণের জন্য কর্মসংস্থান সৃষ্টিকারী প্রকল্পগুলির ক্ষেত্রে
অর্থ ব্যয় করা হয়েছে ঠিকই, কিন্তু সেই বরাদ্দ অর্থের মাধ্যমে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কিনা তার কোনো হিসেব নেই। লাস্ট পয়েন্ট কি, যে ভারতে দারিদ্র্য দূরীকরণের সুযোগ সুবিধা দরিদ্র ব্যক্তিদের কাছে না পৌঁছানোর কারণ হলো দরিদ্র ব্যক্তিদের চেতনার অভাব। এই সমস্ত কর্মসূচি প্রাপ্ত সুবিধাকে তারা দান হিসেবে গ্রহণ করে, কিন্তু এগুলি সঠিক পরিমাণে পাওয়ার যে তারা অধিকারী এই ধারণা তাদের নেই। তার ফলস্বরূপ দেখা যায় যে দরিদ্র ব্যক্তিদের জন্য বণ্টিত অর্থ দুর্নীতিগ্রস্ত প্রশাসকদের মাধ্যমে সমাজের বিত্তবানদের হাতে গিয়ে পৌঁছায়। তাহলে আমরা এই যে এতক্ষণ যে পড়লাম, যে আলোচনা করলাম, তার থেকে কি বুঝলাম, যে সমাজের মধ্যে যারা দরিদ্র ও অবহেলিত তাদের জন্য পৃথকভাবে কিছু অনুদান ও ঋণ বন্টনের ব্যবস্থা করলেই দারিদ্র দূর হবে না। এর জন্য প্রয়োজন হলো দরিদ্র ব্যক্তিদের চারপাশে যে সমস্ত বিষয়গুলি তাদের দারিদ্র্যের মধ্যে আবদ্ধ করে রাখছে সেই সমস্ত বিষয়গুলির উন্নতি ঘটানো। সেই জন্য প্রয়োজন হলো দেশে ভূমি সংস্কার কার্যক্রম, গ্রামাঞ্চলে আর্থসামাজিক পরিকাঠামো বিস্তৃত ও মজবুত করা। এই জন্য শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার, প্রশাসন ও ঋণদানকারী প্রতিষ্ঠানে দারিদ্র্যের অনুকূলে দৃষ্টিভঙ্গির প্রসার, দরিদ্র মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও গঠনমূলক কাজের অভ্যাস তৈরি এবং গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের গণতান্ত্রিক সংগঠনগুলোকে আরও বলিষ্ঠ করে তোলা প্রয়োজন। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ হলো।